আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। চলুন। আপাত দৃষ্টিতে সাদামাটা মনে হলো মেয়েটার মধ্যে অদ্ভুত এক কাঠিন্য আছে, সেই সাথে হাঁটাচলা আর অভিব্যক্তিতে ফুটে উঠেছে প্রখর ব্যক্তিত্বের ছটা। এখন আর সাদামাটা মনে হচ্ছে না। কোনো তরুণী প্রথম আলাপে এতটা কাঠিন্য ধরে রাখতে পারে না। এতক্ষণ অতিবাহিত হলেও এক মুহূর্তের জন্য ওকে হাসতে দেখেনি রায়ান। সৌজন্যতার হাসি নয়, কিছুটা কৌতূহল জন্ম নিল ওর মনে। নিজের অজ্ঞাত সারেই রায়ানকে ও রুম দেখিয়ে দিয়ে রান্নাঘরে ঢুকলো নবনী। কে আসলো গো আফা? বাবার বন্ধুর ছেলে। কোনো রকম দায়সারা গোছের উত্তর দিয়ে রান্নায় মনোযোগ দিল ও। চামেলির বকবক শুনতে ভালো লাগছে না। মেয়েটা কথা বলতে বড্ড পছন্দ করে, যেটা এই মুহূর্তে নবনীর অসম্ভব বিরক্ত লাগছে। বাবা এলেন এরই মধ্যে। নবনীর থমথমে মুখ দেখে ভেতরে ভেতরে বিচলিত বোধ করলেন। নবনী একেবারে ঠান্ডা গলায় প্রশ্ন করল, আজই যে উনি আসবেন এটা তুমি আমায় আগে কেন বলনি বাবা? রান্নারও তো একটা ব্যাপার আছে নাকি? আফজাল সাহেব বুঝতে পারলেন ভুল করে ফেলেছেন। এদিকটা ভেবে দেখেননি একেবারেই। এসব সাংসারিক বুদ্ধি কিংবা অতিথি আপ্যায়নে তিনি ভীষণ অপটু। আগে এদিকটা মা আর অবনীই দেখত, আর প্রায় কৌশল থেকে পুরো সংসার নবনীই সামলেছে। বেশ দক্ষ হাতেই সামলেছে। অবনী খুব ভালোবাসত নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াতে, তৃপ্তি পেত খুব। কিছুদিন পর পরই তাই এই বাসায় চাঁদের হাট বসত। ও মারা যাওয়ার পরে আর তেমন করে কোনো আসর বসেনি। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক নিংড়ে। সময় সবকিছু কেমন বদলে দেয়। যাকে ছাড়া একদিন চলতে পারতেন না, তাকে ছাড়া দিব্যি 1.5 যুগ কাটিয়ে দিলেন। আসলে আমি ভেবেছিলাম তুই হয়তো শুধু শুধুই রেগে যাবি, একেবারে ছেলেটা আসুক পরে না হয়। নিচু স্বরে এটুকু বলতেই নবনীর কথায় থেমে গেলেন। আমাকে কি মনে করো তুমি? আমি কি সারাদিন শুধু রাগই করি? আমি তো সেই দিন বললামই যে আমার কোনো সমস্যা নেই, তবু এত লুকোচুরি কেন বাবা? এই যে তুই এইভাবে তাকাস, আমার কলিজে শুকিয়ে যায়। এইভাবে আমার দিকে তাকাবি না তো। বাবার কথায় এমন নবনীর কপাল ভাঁজ সরে গেল। মুখ ফুটে উঠল মুচকি হাসির রেখা। বাবা তুমি একেবারে যা তা। আর তুই একেবারে আমার মা। এবার সশব্দে হেসে উঠল নবনী, সাথে বাবাও। কথাটা একেবারেই মন থেকে বললেন। মাই তো। দুষ্টু ছেলেদের যেমন মা শাসন করে, তেমন মায়ের মতোই নবনীর এই মিষ্টি শাসন খুব উপভোগ করলেন তিনি। এই মেয়েই তো তার পৃথিবী। আরে ইয়াং ম্যান, এদিকে এসো। ওখানে দাঁড়িয়ে আছো কেন? আসতে কোনো অসুবিধা হয়নি তো? আসলে দূর থেকে নবনী আর বাবার মিষ্টি খুনসুটি উপভোগ করছিল ও। মেয়েটাকে আসার পরে যেরকম দেখেছে তার সাথে এখনকার নবনীর যেন কোনো মিলই নেই। আচমকা ভোজবাজির মতো বদলে ফেলেছে নিজেকে। সব বাবার সাথে সন্তানদের সুসম্পর্ক এত মিষ্টি মধুর হয় না কেন? বুকে অদ্ভুত এক হাহাকার তৈরি হলো রায়ানের। দ্রুত সামলে নিয়ে হেসে উত্তর দিল, না না আঙ্কেল, সব ঠিকঠাক ছিল। অনেকদিন পর আপনাকে দেখে খুব ভালো লাগছে। আপনি এই বয়সেও এতটা ফিট কি করে, সেই টিপস কিন্তু দিতেই হবে। যার এমন একটা মেয়ে আছে সে ফিট না থেকে পারে? এটা খাও, ওটা খাও, এটা খেও না, এখন হেঁটে যাও, এখন ঘুমাতে যাও। আমার তো নিজেকে নিয়ে ভাবতেই হয় না। মেয়েকে নিয়ে উচ্ছ্বাস একেবারে হৃদয় থেকে উচ্চারিত হলো যেন। উদ্ভাসিত হাসি আফজাল সাহেবের পুরো অবয়বে। রায়ানের কেন যেন খুব ভালো লাগলো বিষয়টা, মন ছুঁয়ে গেল। অজান্তেই ওর মুখেও হাসি খেলে গেল। আফজাল সাহেব কিছুটা থেমে আবারও বলা শুরু করলেন, হ্যাঁ, সেই যে বছর 3 আগে একটা সেমিনারে গেলাম, এরপর আর যাওয়াই হয়নি। দুজনের কথার মাঝেই নবনী তাড়া লাগালো, বাবা খাবার কিন্তু হয়ে গেছে, তোমরা বসো, আমি সব নিয়ে আসছি। নবনী রান্নাঘরে ঢুকতেই চামেলি বলে উঠল, আপা গো, এই সেই বিদেশি ভাইজান? তোকে কতবার বলেছি আফা না আপা বলবি? আফা আর আপা যাই কই, মানুষটা তো আপনি। আসল কথা কই, ভাইজানটা কি যে সুন্দর, একেবারে আপনি যে ইংরেজি ফিল্ম দেখেন এইগুলার হিরোর চাইতে কইলাম কম না। কড়া চোখে তাকালো নবনী, তবে চামেলি সেদিকে তোয়াক্কা না করেই বলতে থাকলো, একেবারে রাজপুতুর গো আপা, রাজপুতুর। তুই কি জানিস যে তুই অতিরিক্ত কথা বলিস? কথা বাদ দিয়ে আমার সাথে সাথে খাবারগুলো টেবিলে নিয়ে আয়। এবার শুধু চোখ রাঙানোর মাঝে সীমাবদ্ধ থাকলো না, কড়া করে ধমক লাগালো। এবার কাজ হলো।
চামেলি মুখে আঙুল চাপা দিল। এই মুহূর্তে নবনীকে চটানোর মতো বোকামো করতে চায় না ও। এমনিতে ভীষণ রকম শান্ত আর চুপচাপ স্বভাবের নবনী রেগে গেলে যে অন্য মানুষ হয়ে যায় এটাও খুব ভালো করেই জানে। যতক্ষণে টেবিলে খাবার নিয়ে ফিরল নবনী ততক্ষণে প্রাণবন্ত আলোচনায় মেতে উঠেছে দুজন। ঢাকার রাস্তার বিদঘুটে জ্যাম থেকে শুরু করে আমেরিকার নির্বাচনে কার জেতা উচিত, ট্রাম্প নাকি বাইডেন, বাদ যায়নি এসবও। তরকারির বাটিটা টেবিলে রাখতে রাখতে চামেলির বলা কথাটা পরখ করার জন্য একবার শুধু চোখ তুলে রায়ানকে দেখল এবং না চাইতেও চামেলির কথার সাথে একমত হলো মনে মনে। এই ছেলে সত্যিই অসম্ভব সুদর্শন আর কথা বলছেও খুব সুন্দর করে, মার্জিত ভঙ্গিতে। তখনকার ঔদ্ধত্যপূর্ণ দুর্বিনীত ভাবটা একেবারেই নেই। কিরে, তুই বলছিস না কেন? তোমরা খাও, আমি পরে খাবো। তোকে ছাড়া কখনো খেয়েছি আমি? বস বস। চামেলি, এই চামেলি। হাঁক ছেড়ে চামেলিকে ডাকলেন। এই বাড়িতে সবাই একসাথেই খায়। চামেলিও ধীরে ধীরে এই বাবা মেয়ের সংসারের ক্ষুদ্র অংশ হয়ে গেছে। ডাকা মাত্র চামেলি এসে হাজির হলো। রায়ানের দিকে তাকিয়ে সবগুলো দাঁত বের করে হেসে হেসে বলল, ভাইজান আমি চামেলি, আপনি ভালো আছেন? ভাইজান ডাকায় কিছুটা অস্বস্তি বোধ করলেও সম্বোধন নিয়ে খোঁচা দেবার পাল্টা সুযোগটা লুফে নিল। ভালো, আপনি কেমন আছেন? ও আল্লাহ, সি সি সি, আমারে আপনি কইরা কইতাছেন কি জন্যে? আমি কত ছুডো। না, আসলে আমি এখানে এসে প্রথমেই যেটা শিখেছি সেটা হচ্ছে বয়সে ছোট হলেও সবাইকে আপনি বলতে হয়। এটাই নাকি ভদ্রতা। আমি আবার কুইক লার্নার কি না, সব দ্রুত শিখে রাখি যাতে সময় মতো তার প্রয়োগটা করতে পারি। নবনী সবে প্লেটে ভাত নিচ্ছে, ওর হাত ক্ষণেকের জন্য থেমে গেল। এই ছেলে তো আচ্ছা রকম তেদর, ওকে এভাবে অপদস্থ করার জন্য তলে তলে এমন নীল নকশা এঁকেছে এটাও ভাবতেই পারেনি। রাগে কটমটে চোখ করে রায়ানের দিকে তাকাতেই দেখলো এই নচ্ছার ছেলে আর চোখে ওর দিকে তাকিয়ে আছে। মুখে গায়ে জ্বালা ধরানো হাসি ঝুলিয়ে রেখেছে। রাগে গা রি রি করে উঠল নবনীর। দাঁতে দাঁত চেপে নিজেকে স্বাভাবিক করে নিল আর মনে মনে আওড়ালো, আমিও সবার কথা সযত্নে স্টোর করে রাখি, সময় মতো সবটা সুদ সমেত অতি যত্নে ফেরত দেবার জন্য। সে যে দুপুরে ঘুমিয়েছিল রায়ান, সেই ঘুম ভাঙলো একেবারে সন্ধ্যা পেরিয়ে। ঘুম ভাঙার পর খানিকটা সময় লাগলো নিজেকে ধাতস্থ করে নিতে। যখন বুঝতে পারলো কোথায় আছে তখন চোখ মেলে চারপাশে তাকালো। রুমটা যথেষ্ট বড় আর খুবই পরিপাটি করে সাজানো। জেট লেগ কাটেনি পুরোপুরি। মাথাটা তাই এখনো ঝিম ধরে আছে। নতুন জায়গা, নতুন পরিবেশেও কখনোই ঘুমাতে পারে না, কিন্তু আজ ঘুমিয়েছে একেবারে নিশ্চিন্তে। চা বা কফি কিছু দরকার এই বিরক্তিকর ঝিমুনিটা কাটানোর জন্য। গা ঝাড়া দিয়ে উঠে পড়ল ও। ফ্রেশ হয়ে রুমের বাইরে বেরিয়ে ইতি উতি তাকাতে থাকলো। চামেলিকে বলে নিশ্চয় চায়ের বন্দোবস্ত করে দেবে, কিন্তু আশেপাশে কোথাও ওকে দেখতে পেল না রায়ান। ভাবলো রান্নাঘরে আছে কিনা। দুপুরে খাবার সময় নবনী আর চামেলিকে ওদিকটায় আসা যাওয়া করতে দেখেছিল বলে সেদিকেই পা বাড়ালো। রান্নাঘর থেকে গুনগুন ভেসে আসছে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। উকি দিতেই নবনীকে দেখলো চুলায় কি যেন করছে আর আনমনে গুনগুনিয়ে গাইছে। মেয়েটার গানের গলা মনে হয় ভালোই। তখন এই মেয়ের মুখোমুখি হতে ইচ্ছে করছে না বলে ইউ টার্ন নিচ্ছিল, তখনই পেছন থেকে নবনীর গলা শুনতে পেল, আপনি উঠে গেছেন দেখছি, ঘুম কেমন হলো? ফার্স্ট ক্লাস। আচ্ছা, চামেলি কোথায়? চামেলি? ওকে এখন আপনি কোথাও পাবেন না। ওর এখন সিরিয়াল সন্ধ্যা চলছে। ট্রেন দিয়ে টেনেও ওকে টেলিভিশনের সামনে থেকে নড়াতে পারবেন না। এখন কিছু লাগলে আমায় বলতে পারেন। সিরিয়াল সন্ধ্যা মানে? ওই তো ইন্ডিয়ান সিরিয়াল চলছে আর চামেলি সেসব গিলে গিলে খাচ্ছে। চামেলির আশায় বসে থেকে লাভ নেই জেনে মুহূর্তকাল ইতস্তত করে শেষমেশ বলেই ফেলল রায়ান, চা বা কফি কিছু পাওয়া যাবে? না মানে আসলে ওই জেট লেগ। আপনি কোথায় কি আছে দেখিয়ে দিলে আমি নিজেই বানিয়ে নিতাম। এটুকু বলতে নবনের চোখে চোখ পড়ল আর ওখানকার উত্তাপ টের পেয়ে ধপ করে কথা আটকে গেল গলাতেই। আর অপর প্রান্ত থেকে ওর দিকে ধেয়ে আসতে শুরু করলো কথার মর্টার শেল। আপনি কি সবসময় এরকম বেশি বোঝেন নাকি আজব? নিজেকে কি মনে হয় আপনার? হ্যাঁ, আপনি একাই সব সভ্যতা ভব্যতা রপ্ত করেছেন আর বাকিটা কি অভদ্র অসভ্য? ভীষণ উত্তেজিত গলায় কথাগুলো বলল নবনী। এরপর আচমকা নিজেকে সামলে নিয়ে অসম্ভব ঠান্ডা গলায় বলল, যান ড্রয়িং রুমে গিয়ে বসুন, আমি আসছি। নবনীর হঠাৎ এই রুদ্র মূর্তির সামনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল ও, পা যেন নড়ছেই না। কি হলো যান?
এবার সচকিত হলো কথার বানে বিদ্ধ রায়ান। টলটলে পায়ে বেরিয়ে এলো সেখান থেকে। গন্তব্য ড্রয়িং রুম। বেচারা এখনো বুঝতে পারছে না ওর ভুলটা কোথায় ছিল। আর ওদিকে নবনী রাগে গজগজ করছে। নিজের জন্য চা বানাচ্ছিল ও, আর রাতের খাবারের ব্যবস্থা করছিল। আসলে রায়ানের নিজে বানিয়ে নেবার কথাই তাতিয়ে দিয়েছে ওকে। একে তো দুপুরের খোঁচাটা যেন এখনো পোড়াচ্ছে। বাবা ওর দিকে যেভাবে তাকিয়েছিলেন, উনি কি বুঝতে পেরেছেন কি জানি। নেহাত ভদ্রতা বশত তখনও কিছু বলেননি, তবে এটা নিয়ে যে উনি কথা শোনাবেন এটা নবনী জানে। তার উপর এখন এরকম কথা। রায়ানের এই নির্দোষ ইচ্ছেটাও তাই ও সহজভাবে নিতে পারল না। বেচারি ভাবলো এবারও বুঝি ওর গা জ্বালাতেই এই কথাটা বলেছে। মিনিট 5 মধ্যেই নবনী ট্রে হাতে নিয়ে ড্রয়িং রুমে এলো। রায়ানের দিকে বাড়িয়ে দিল ধোয়া ওঠা মগ। সেটা নিতে নিতে রায়ান বলল, আপনি কি সবসময় এমন রেগে মেগে অ্যাংরি বার্ড হয়ে থাকেন নাকি? নবনী উত্তর না দিয়ে কটমটিয়ে তাকালো কেবল। তা দেখে আবারও বলল, আসার পর থেকে দেখছি বলেই বললাম। যে কোনো কারণেই হোক আমাকে আপনার পছন্দ হয়নি, সেটা বেশ বুঝতে পারছি, কিন্তু কারণটা কি তা জানি না। সেটা জানলে এই অধমের জন্য সুবিধা হতো। যতটা সম্ভব নমনীয় গলায় বলল ও। ওর মনে নবনী সম্পর্কে একটা ধারণা এরই মধ্যে বদ্ধমূল হয়ে গেছে যে এই মেয়ের মাথায় বড়সড় গন্ডগোল আছে। কখন কোন কথার কি রিয়্যাক্ট করবে সেটাই ও বুঝে উঠতে পারছে না। আপনার সাথে তো আমার বিয়ে কথা হচ্ছে না যে পছন্দ অপছন্দের বিষয় থাকবে। এসেছেন, কয়েকদিন থাকেন, নিজের কাজ করেন। আমি পছন্দ করলাম কি করলাম না তাতে তো আপনার কিছু যায় আসে না। এতটা অকপট স্বীকারোক্তিতে পুরোপুরি অপ্রতিভ বোধ করল রায়ান। ভাষারা যেন হারিয়ে গেছে সেই কোন সুদূরে। ওর এই 31 বছরের জীবনে বোধ শক্তি জাগ্রত হওয়া থেকে শুরু করে আজ অবধি হিসেব করলে নিজের দিকে মেয়েদের মুগ্ধ দৃষ্টি অনুভব করে এসেছে বরাবরই। সেটা ওর বাহ্যিক গড়নই হোক কিংবা অভিব্যক্তির জন্যই হোক, এর অন্যথা হয়নি খুব একটা। আজ অবধি এমন চাচা ছোলা বাক্যবান ওর দিকে কোনো তরুণী ছড়েনি, এটা হলফ করেই বলতে পারে ও। আর বন্ধু মহলে ওর একটা গর্ব ছিল যে কাউকে কথার জালে পরাস্ত করতে পারে ও। ওর সেই গর্ব এভাবে ভেঙে চুরে ভুলুণ্ঠিত হবে এটা হয়তো অতি দুঃস্বপ্নেও ভাবেনি ও, এমনকি ওর শত্রুও ভাবেনি। বারবার এই মেয়েটা ওকে ভূপাতিত করছে আর ও কিনা কিছুই বলতে পারছে না। অক্ষম রাগে ফুঁসে উঠছে ভেতরটা। এখানে বিয়ের প্রসঙ্গ আসছে কোত্থেকে? আপনার মাথায় যে ছোটোখাটো গন্ডগোল আছে এটা কেউ বলেনি আপনাকে? তীব্র ঝাঁজের সাথে কথা বলল বিস্মিত রায়ান। না তো, আমার মাথায় ছোটখাটো নয়, বড় সড়ো গন্ডগোল আছে, বিশাল বড়। আপনি এখনো বুঝতে পারেননি? নির্লিপ্ত গলা নবনীর একটু থেমে বলল, ও মা, আপনার কফি তো দেখছি ঠান্ডা হয়ে যাচ্ছে। নিচ্ছেন না কেন? নিন নিন, নয়তো পরে আবার আমাকে এটা গরম করতে হবে। হতভম্ব রায়ানের চোখেই নবনীকে ঠিক স্বাভাবিক বলে মনে হলো না। কেমন যেন অপ্রকৃতস্থ লাগছে। এই মেয়ে যা খুশি তাই বলে যাবে, আর ও এসব ফালতু কথা কেন সহ্য করবে? তাই এবার রায়ানও কিছুটা উত্তেজিত গলায় বলল, আপনার বাড়িতে থাকছি, আপনার এমন আচরণ কতটা স্বাভাবিক, কতটা শোভন বলতে পারেন? আপনি কি চাইছেন আমি চলে যাই? আপনি ভুল বললেন। বাড়িটা আমার নয়, বাবার। তাই তার ইচ্ছেটা ইম্পর্টেন্ট। আর বাবা আপনাকে পেয়ে ভীষণ খুশি হয়েছে, তাই যাবার কথা ভাববেন না প্লিজ। এখনো গলার স্বরে ধরে রেখেছে আশ্চর্য শীতলতা। রায়ান আর কথা বাড়ায় না। সেই রাত কাটলো নির্বিঘ্নে। আর কোনো কথা হলো না দুজনের। বাবাও অবশ্য কোনো রকম উচ্চবাক্য করলেন না। সবাই যার যার মতো ঘুমাতে চলে গেল। নবনী আজও সেই স্বপ্নটা দেখল, তবে আজ ওর হাত ধরে রাখা লোকটার অস্পষ্ট আর ধোয়াটে অবয়ব ফুটেছিল। তবুও ভালো মতো বুঝতে পারেনি অস্পষ্টতার জন্য। বাকি রাত আর ঘুম হলো না। আজ আর উঠতেও ইচ্ছে করলো না। এপাশ ওপাশ করেই কাটিয়ে দিল রাতটা। এই স্বপ্নটা দেখলেই ওর মন ভীষণ খারাপ হয়ে যায়। বুক নিংড়ে বেরিয়ে আসে অদ্ভুত হাহাকার। সকালবেলা রায়ান ব্যাকপ্যাক কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়ল। হয়তো আজ থেকে ছবি তোলার কাজ শুরু করতে চায়। বাবাও আজ বেরোলেন, কি জানি একটা কাজ আছে। নবনীয় লাইব্রেরি ঘরের বইগুলো ঝেড়ে মুছে সাজিয়ে রাখছিল। হঠাৎ ল্যান্ডলাইন ফোনটা সশব্দে বেজে উঠল। ফোন ধরতেই ওপাশে অপরিচিত গলা শুনল নবনী। হ্যালো, কে বলছেন? আমি আশরাফ বলছিলাম মা। তুমি নবনী নিশ্চয়ই? স্নেহার্দ কণ্ঠে বললেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো। আফজাল কোথায় মা? বাবা একটু বাইরে গেছেন, ফিরলে বলবো আপনি ফোন করেছিলেন। আমি আসলে ফোন করেছিলাম রায়ান ঠিকঠাক পৌঁছেছে কিনা জানার জন্য। গলায় প্রচন্ড অনিশ্চয়তা ঝরছে ওনার। সে কি, ওনার সাথে আপনার এর মধ্যে কথা হয়নি? ওর সেলফোনে কয়েকবার কল দিয়েছিলাম, ধরলো না।
কিন্তু সব ঠিকঠাক আছে কিনা না জানা পর্যন্ত স্বস্তি পাচ্ছি না, তাই বাধ্য হয়ে তোমাদের বিরক্ত করলাম। কেমন এক অসহায়ত্ব ফুটলো গলায়। না না, বিরক্ত হব কেন? আপনি যখন খুশি তখন ফোন করবেন। রায়ান গতকাল এসেছেন, এখন বাসায় নেই, একটু আগেই বেরোলেন। হন্তদন্ত হয়ে উত্তর দিল নবনী। আমি যে ফোন করেছিলাম এটা রায়ানকে বলার দরকার নেই, আমি পরে আবার ফোন করব। মা, ভালো থেকো। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, উনি ভালোই আছেন। আশরাফ সাহেবের এই কথাটা নবনীকে স্পর্শ করলো। সন্তানের জন্য এক বুক ভালোবাসা জমিয়ে রেখেছেন, কিন্তু দিতে পারছেন না এক বিন্দুও। ওর থেকে অসহায়ত্ব আর কোনো কিছুতেই থাকতে পারে না। আমি এক ফোঁটাও বিরক্ত হব না আঙ্কেল, আপনি তো বাবার মতোই। এই কথায় অসম্ভব স্বস্তি নিয়ে ফোন রাখলেন আশরাফ সাহেব। নবনী ভালোভাবে বুঝতে পারল বাবা ছেলেতে এক সমুদ্র দূরত্ব। কি এমন কারণ থাকলে বাবা ছেলেতে কথা বলা বন্ধ হতে পারে ভেবে পেল না। রাতে স্বপ্ন দেখার পর থেকে এমনিতেই ওর মনে মেঘের পাহাড় জমেছিল। এখনকার এই ঘটনায় ওর বিক্ষিপ্ত মন দ্বিগুণ বিক্ষিপ্ত হয়ে গেল। অদ্ভুত এক শূন্যতা যেন গ্রাস করলো ওর সমস্ত হৃদয়ে। আজ নবনীর ভীষণ মন খারাপ। মন খারাপ থাকলে রুমে দরজা বন্ধ করে সাজগোজ করে ও, এতে মনের উপর জমে থাকা মেঘ সরে যায়। আজও তাই করছিল, কিন্তু চোখে কাজল লাগাতে পারছিল না কিছুতেই। যতই চেষ্টা করে ততই চোখের পানিতে ছড়িয়ে পড়ে। চোখের নিচ থেকে একেবারে গাল পর্যন্ত কাজল লেপটে একাকার। ছোপ ছোপ কাজল লেগে আছে পুরো গালে, তাতেও যেন ওর কোনো ভ্রুক্ষেপ নেই। সে লেপটে যাওয়া অশ্রু সিক্ত চোখেই আবারও কাজল আঁকার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। এই সময়টা শুধুই ওর নিজের, একান্ত একার। ওদিকে কলিং বেল বেজেই যাচ্ছে। অনবরত কড়া নাড়ার শব্দে সচকিত হয় নবনী। চামেলিটা যে কাজের সময় কোন পাতালে থাকে আল্লাহ মালুম। প্রচণ্ড বিরক্তি নিয়ে কোনো রকমে মুখে পানি ছেটালো, তাতেও কাজল উঠল না, লেগেই রইল। এখন তোলার সময় নেই। দরজার ওপাশে যে আছে সে ধৈর্য নামক শব্দের সাথে ঘুণাক্ষরে পরিচিত নয় বলেই মনে হচ্ছে, তাই সেভাবেই ছুট লাগালো সেদিকে। প্রচণ্ড রেগে দরজা খুলতে মোটামুটি বিধ্বস্ত রায়ানকে দেখে কিছুটা চমকালো নবনী। গুরুতর কোনো ব্যাপার ভেবে আপাতত রাগটা প্রকাশ করল না, চেপে রাখলো ভেতরেই।